আসসালামু আলাইকুম। বিপি নুরুল হক নূর জামাতকে উদ্দেশ্য করে বলছে, বাড়াবাড়ি করলে আজীবন গুপ্ত থাকার ব্যবস্থা করব। জামাতকে নূরের হুঁশিয়ারি। নূর যে রাজনীতি করে, এই নূরের রাজনীতি করার যোগ্যতাই নেই। এই নূর হলো চরম বেয়াদব টাইপের একটা অসভ্য লেভেলের মানুষ। এই নূর মানুষকে আশা দেখিয়েছে, মিথ্যা আশা দেখিয়েছে, হাজার হাজার কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে অসহায় দারিদ্র নিপীড়িত মানুষের টাকা পয়সা। আওয়ামী শাসন আমলে বারবার নির্যাতনের শিকার হয়েছে, সবাই মেনে নিয়েছে, সবাই তার প্রতি সহানুভূতিশীল হয়েছে এবং তাকে সবাই হেল্প করেছে, সাহায্য করেছে। নূর যে বিপি হয়েছে সেটাও ছাত্র শিবিরের অবদানে হয়েছে। কাজেই এমন অসভ্যতা এই গ্লোবালাইজেশনের সময় চলে না। এখন পরিবর্তনের সময়। নিজেকে খুব হ্যাডামি মনে করে। এই নূরের যদি সকল বিষয় তদারকি করা হয়, এত পরিমাণ এই নূর দুর্নীতি করেছে, অপরাধ করেছে এবং তা ভাষায় প্রকাশ করার মতো না। নূর বাংলাদেশের ভবিষ্যতে একটা ফেসিবাদ হবে, একটা স্বৈর শাসক হবে। নির্বাচনের আগেও জামাতের সমাবেশে গিয়ে জামাতের খুব গুণগান গিয়েছে, কিন্তু এখন সে বিএনপির সাথে গিয়ে সে জামাতকে হুমকি দিচ্ছে। ক্ষমতার পাওয়ার এটা বাহাদুরি। ভদ্র হতে শিখুন, নম্র হতে শিখুন, মানুষের মতো মানুষ হন। ক্ষমতা আজীবন থাকবে না। এক এক সময় এক এক কথা। এইসব নোংরামি কোথায় পেয়েছেন? নাটক সাজিয়ে তারপরে একটা মানুষকে মিথ্যা অপবাদ দেয়া। এই নূরের সাথে যতগুলি নেতা কর্মী আছে, আমার তো মোটামুটি সব চেনা, কারণ আমি তো ছিলাম, আমি তো কাজ করেছি। একটাও ভদ্র ঘরের সন্তান না, সবগুলি অসভ্য, অভদ্র এবং মানুষের সাথে কিভাবে কথা বলবে সেই ব্যবহারটুকু পর্যন্ত শেখেনি। আপনারা চেক করে দেখবেন, যারা অন্যায়ের প্রতিবাদ করে, এই নূরের পোলাপানগুলো অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং নোংরা ভাষায় কমেন্ট করে এবং যেখানে সেখানে মব সৃষ্টি করে, আতঙ্ক সৃষ্টি করে ফেলে। এই সমস্ত ভয়, হুমকি, দমকি মানুষকে দেখিয়ে লাভ নেই। মানে ক্ষমতার চেয়ারটা পেয়ে অমানুষে রূপান্তরিত হয়ে গিয়েছেন, এটা ঠিক না। এই নূরের সাথে যুবদল যুব অধিকার পরিষদের এক ভাই, আমারই জেলার সন্তান, আমারই জেলার ভাই, একসময় আমারই সহকর্মী ছিল। আমি নাকি ভিত্তিহীনমূলক কথাবার্তা বলি, যার কারণে সে আমার নামে অভিযোগ করেছে থানায়। আরে ভাই, আপনাদের দৌরাত্ম্য কতটুকু এবং আপনাদের কি আছে কি নাই এবং আপনাদের এখন পর্যন্ত যা অর্জন করেছেন তা কাদের অবদানে অর্জন করেছেন, সব ভুলে যাইবেন না, সব ভুলে যায়েন না।
ইতিহাস সাক্ষী, যারা খুব বেশি বাড়াবাড়ি করে তারা বেশি দিন টিকতে পারে না। কাজেই এই নূর এত সুন্দরভাবে মিথ্যা কথা বলতে পারে এবং অভিনয় করতে পারে, জায়গায় পোল্টি মারে। এত চরম বেয়াদব কিভাবে হয়? আরে ভাই বলবেন আমি অতিরিক্ত বলছি, আমি অতিরিক্ত বাড়াবাড়ি করছি। না রে ভাই, আমরা একটা স্বপ্ন নিয়ে, একটা আশা নিয়ে পরিবার পরিজন সন্তানদেরকে কম সময় দিয়ে অনেক চেষ্টা করেছি, একসাথে কাজ করেছি সুন্দর একটা বাংলাদেশ গড়ার লক্ষ্যে। কিন্তু আমরা ঠিকই টাকা পয়সা খরচ করেছি, আমাদের পরিবার পরিজনদের টাকা পয়সা না দিয়ে, সেই টাকা পয়সা দিয়ে গণ অধিকার পরিষদ আমাদের মতো হাজার হাজার ছেলেরা এস্টাবলিশ করেছে, দলটাকে তৈরি করেছিল বাংলাদেশটাকে আলোকিত করার জন্য। আর সেই আলোকিত আশা আকাঙ্ক্ষাকে অন্ধকারে রূপান্তরিত করেছে এই বেয়াদব নূর। এইগুলি বন্ধ করুন, এর পরিণাম ফল আশা করছি ভালো হবে না। নুরুল হক নূর, আপনি যেসব বক্তব্য দিচ্ছেন সব ভিত্তিহীন এবং গায়ের জোরে বক্তব্য দিচ্ছেন। মানুষ জানে বুঝে আপনার দিন শেষ। আপনার বক্তব্য শোনার জন্য এখন আর লক্ষ লক্ষ মানুষ আসে না। আপনি কিভাবে এমপি হয়েছেন তা আমরা জানি। এত নাটক কইলেন না। আপনি নির্যাতিত হয়েছেন, আপনি লাঞ্ছিত হয়েছেন, খুব কষ্ট করেছেন, এটা সবাই জানে, সবাই স্বীকার করে। তার মানে এই না যে আপনি দিন দিন বেয়াদবি করবেন, আপনি বাড়াবাড়ি করবেন, এটা ঠিক নয়। এগুলো বন্ধ করুন রে ভাই। আপনি যে মানুষকে আশার আলো দেখিয়েছিলেন সেই পথে হাঁটুন। ক্ষমতা বড় নয়, সত্যের সঙ্গে, ন্যায়ের সঙ্গে, আদর্শের সঙ্গে, জনতার সঙ্গে থাকা অনেক ভালো। এই কথাগুলো, এই নীতি বাক্যগুলো একসময় আপনি মানুষের মাঝে বক্তব্য দিতেন। এখন কি সেগুলো ভুলে গেছেন? ক্ষমতার লোভে এখন মনে করছেন আপনার সামনে পিছনে ডানে বামে পুলিশ থাকে, পুলিশ প্রোটোকল থাকে, এখন যা ইচ্ছে তাই করবেন। করেন, কতদিন করবেন দেখা যাক। আমরা অনেক কষ্ট করেছি, আমাদের মনের আশা ছিল পবিত্র, আমাদের ইচ্ছা ছিল সৎ, যার কারণে আমরা নোংরা মানুষের সাথে থাকতে পারিনি আর থাকিনি, চলে এসেছি। আরো কিছুদিন আগে নানান রকমের নানান বক্তব্য, মানে এক এক সময় এক এক বক্তব্য, পল্টিবাজ, সুবিধাবাদী। ভাই মানে আসলে কথা বলতে লজ্জা হয়, খুব কষ্ট লাগে। যে এক সময় মানে বাসা ভাড়া দিতে পারতো না, দলের প্রোগ্রাম করার মতো পকেটে টাকা ছিল না, আমরা কর্মীরা সবাই, আমরা সহযোদ্ধারা সবাই মিলে টাকা কালেকশন করে তারপরে প্রোগ্রাম বাস্তবায়ন করেছিলাম একবারে শুরুর দিকে। শত শত প্রমাণ আছে, প্রমাণ দিতে পারবো, অসংখ্য প্রমাণ আছে।
অনেক টাকা পয়সা খরচ করেছি। এটা নূরের জন্য করছিলাম না, এটা আমাদের স্বপ্ন, আমাদের দেশ, আলোকিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে খরচ করেছিলাম। কিন্তু এই নূর হাজার হাজার শত শত সহযোদ্ধা ভাই ও বোনদের স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে। এর জবাব একদিন দিতে হবে। এই কথাটা মনে রাখবেন, যেদিন আপনার সংসদ সদস্য পদ শেষ হয়ে যাবে বা আপনি সংসদ সদস্য থাকবেন না, সেই দিন আপনার দলের নেতাকর্মীরাই রাস্তায় জুতা দিয়ে পিটাতে পিটাতে শেষ করে দিবে, মনে রাখবেন। কারণ ধৈর্যের বাঁধ যখন ভেঙে যায়, তখন মানুষ শেখ হাসিনার সাথে যে ব্যবহার করেছিল সেটাই করবে। কারণ আপনার কথা এবং কাজে তো মিল নেই। আপনি বাঙালিকে যে স্বপ্ন দেখিয়েছিলেন, সেই জায়গা থেকে কেন সরে গিয়েছেন? কিছুদিন আগে একটা বোকার মতো কথা বলছে, মানে একটা শিশু বাচ্চা যে কথা বলতে পারে, মানে তার চেয়েও অযোগ্য ভাষায় একটা কথা বলছে। এই মুহূর্তে সরকার পড়ে গেলে এই দেশের দায়ভার কে নিবে? এত পণ্ডিত কেন মনে করেন? মানে এই দেশে আর কেউ যোগ্য নাই? মানে আপনাকে খুব নিজেকে নিজে খুব বড় মনে করেন, মানে আপনার চেয়ে আর কেউ যোগ্য নেই। মানে এই দেশ পরিচালনা করার মতো তারেক রহমান ছাড়া বিকল্প নেই, নূর ছাড়া বিকল্প নেই। বোকার স্বর্গে বাস করছেন। বলে যাবেন না, রাজনীতির মূল বিষয়বস্তু হলো সমাজ, দেশ এবং রাষ্ট্র, আর রাষ্ট্রের প্রাণ হলো জনগণ। জনগণের বিরুদ্ধে কখনো যায়েন না। জনগণের সকল সমস্যা সমাধানের জন্যই রাজনীতি। জনগণের সকল সমস্যা সমাধানের জন্য কাজ করুন, জনগণ ভালোবাসা দিবে। কারণ এই দিন বেশি দিন থাকবো না, আর এই জীবনও বেশি দিন থাকবো না। কখন কার এই দুনিয়া থেকে চলে যেতে হয় তার ঠিক নেই। তাই এমন কিছু করুন যাতে মৃত্যুর পরে জীবনটা সার্থক হয়। মানুষ যেন মনে রাখে যে না, এই লোকটা কষ্ট করেছে, এই লোকটা দেশের জন্য, দেশের মানুষের জন্য কষ্ট করেছে। তার জন্য আমরা মন প্রাণ খুলে দোয়া করি। কিন্তু আপনি এখন যা শুরু করেছেন, তাতে আপনার কথা কাজে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এত নাটক কোথা থেকে শিখলেন? মানে শেখ হাসিনা চলে গেছে আর সেই নাটক আপনি শুরু করেছেন। এই সমস্ত বেহায়াপনা, নোংরামি, অসভ্যতামি বন্ধ করুন প্লিজ। আর আপনার দলের নেতাকর্মীদেরকে শিক্ষা দিন, সভ্য করুন, চরিত্র গঠন করার পাঠশালা তৈরি করুন। ভাই ব্যথিত, যা বলেছি হয়তো নূর ভাইয়ের কর্মী যারা আছেন হয়তো কষ্ট পাইবেন, হয়তো আমাকে খুব খারাপ ভাষায় গালিগালাজ করবেন বা আমাকে হ্যারাসমেন্ট করার চেষ্টা করবেন। কিন্তু ভাই কিচ্ছু করার নাই, কিছু বলার নাই। আমরা গণ অধিকার পরিষদ নিয়ে কষ্ট কম করিনি, এলাকায় পর্যন্ত যাইতে পারিনি, অনেক কষ্ট করেছি। আমাদের অনেক স্বপ্ন ছিল। যাদের সাপোর্টে, যাদের সমর্থনে, যাদের সহযোগিতায় এত বড় পজিশনে আসলেন, আর এখনো অমানুষ হয়ে গেলেন, সব ভুলে যাচ্ছেন। এই প্রটোকল, সামনে পিছনে ডানে বামে পুলিশ পাহারা সবসময় দিব না, সবসময় দিব না। যারা আপনাকে এই পর্যায়ে নিয়ে এসেছে তাদেরকে মূল্যায়ন করতে শিখুন। আর আপনার নেতা কর্মীদেরকে সভ্য হতে বলুন।
আপনার নেতা কর্মীরা যে সমস্ত উচ্ছৃঙ্খল ভাষায় কথা বলে এবং মানুষের সাথে যে সমস্ত আচার ব্যবহার শুরু করেছে, তা ছাত্রলীগকেও হার মানাতে শুরু করছে। যদি ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমা করবেন। অনেক দুর্দিনে যখন স্বৈরাচার হাসিনা ক্ষমতায় ছিল, মার খেয়েছি, নির্যাতনের শিকার হয়েছি, মা বাবার সঙ্গে দেখা করতে পারি নাই, ছেলে সন্তানদের সঙ্গে দেখা করতে পারি নাই, ব্যবসা বাণিজ্য হারিয়েছি। তারপরেও তো তখনকার সময়ে সঙ্গ ছেড়ে যায়নি। তাহলে এই সুসময় কেন আপনাদের সাথে বা কেন আপনার সাথে এখন নেই? কেন নেই? এখন তো খাওয়ার সময় ছিল। মানে যারা ত্যাগ স্বীকার করে দলটাকে এই পর্যায়ে নিয়ে এসেছে, আপনি একটু হিসাব করে দেখবেন, যারা দলের শুরুতে, একবারে শুরুতে খুব কষ্ট করেছে, খুব পরিশ্রম করেছে, টাকা পয়সা 3 বেলার জায়গায় 1 বেলা খেয়ে এই দলের জন্য যারা কষ্ট করেছে, 8-10 জন, 30 জন, 15 জন, 25 জন, 50 জন লোক নিয়ে প্রোগ্রাম করেছি। প্রোগ্রামে লোক ছিল না। আমরা একবারে সেই শুরুতে মঞ্জুর মুর্শেদ ভাইয়ের সাথে যাত্রাবাড়ি থেকে সে প্রোগ্রামে গিয়েছি অনেক ভয়ে। একবারে শুরুতে 7 জন 8 জন নিয়েও প্রোগ্রাম করেছি তখন। তো এখন তো তারা কেউ নেই আপনার সুদিনে। মানে এখন আপনি ক্ষমতায় আছেন, আপনি এখন প্রতিমন্ত্রী, এখন আপনার কাছে চাইলে হয়তো কিছু পাওয়া যাইতেও হয়তো পারতো, কিন্তু এখন নাই কেন? আপনি বলবেন যে হয়তো অনেক কিছু পাওয়ার আশায় অন্য দলে যুক্ত করেছি। ভাই, গণ অধিকার পরিষদ ছেড়ে দেওয়ার পরে আমি রাজনীতি ঘৃণা করি। কারণ বাংলাদেশের রাজনৈতিক নেতা এবং কর্মীরা কি পরিমাণ অসভ্য এবং নোংরা মন মানসিকতার অধিকারী তা আমি দেখেছি 2007 থেকে 24-25 অবধি পর্যন্ত। 100-র ভিতরে হয়তো 1 থেকে 2 জন লোক পাওয়া যাবে যারা সত্যি দেশ প্রেম নিয়ে রাজনীতি করে। সব ছেঁচড়া পোলাপান রাজনীতি করে, রাজনীতির গও বুঝে না, রাজনীতির সংজ্ঞাও জানে না। অসংখ্য ছেলে মেয়ে আছে, সব বস্তির পোলাপান, টোকাই। এখানে আমার এক সিনিয়র ভাই আছেন, আনিসুর রহমান মুন্না ভাই রাগ করেন না। আপনারও অনেক আগে একবারে শুরুতে দলে ছিলাম, অনেক কষ্ট করেছিলাম, বিভিন্ন জায়গায় হামলার শিকার হয়েছি। যদি আগাতে হামলায় প্রোগ্রাম করে আসার পথে আতাউল্লাহ ভাই, মোল্লা রহমতুল্লাহ ভাই, তারপরে আক্তার হোসেন ভাই, সেই শাহবাগ থেকে প্রোগ্রাম করে যখন আসতেছি, যখন আঘাত করেছে, হামলা করেছে, দাঁত ভেঙে গেছে। শুধু দাঁত ভেঙেনি, এরকমের অনেক শরীরের অনেক ক্ষতি আছে। কিন্তু ছেড়ে কেন এসেছি? ভাবছিলাম নূর হয়তো একটা আলো, হয়তো মানুষকে আলোকিত করতে পারবে, দেশকে আলোকিত করতে পারবে। কিন্তু আসলে নূর যে এতটা নোংরা মনের মানুষ, সত্যি কাছে না থাকলে, কাছে না গেলে কখনো বুঝতে পারতাম না। যেমন আবু জাহেলের নাম ছিল আবুল হেকাম, আবুল হাকিম, অনেক জ্ঞানী ছিল। তিনি যখন মাত্রাতিরিক্ত বেয়াদব হয়ে গেছে, অসভ্য হয়ে গেছে, স্বয়ং আল্লাহ নিজেই তাকে নাম দিল আবু জাহেল।
ঠিক এই সময় এসে কথাটা বলতে চাই না, বলবো না, আপনারা বুঝে নিন, সে এটা হয়েছে। একসময় বক্তব্য দিয়েছে যে স্বৈরাচার আওয়ামী লীগকে তাড়িয়ে আবার নতুন করে সেই 54 বছরের পুরনো ইতিহাস, পুরনো নোংরা রাজনীতিকে আমরা সামনে ক্ষমতায় বসতে দিব না। নূর সাহেব, কি হয়েছে আপনার? কেন বসতে দিলেন? আর কেন আপনি তাদের সাথে গেলেন? ক্ষমতার লোভ, তাও একটা সিট পেয়েছেন, আর আপনার সাধারণ সম্পাদককে পা চাটতে চাটতে ওই অযোগ্য সরকারের তারেক রহমানের মানে জুতা টানার উপদেষ্টা বানিয়েছেন, সহকারী সচিব বানিয়েছেন, খুব ভালো খেলা শুরু করেছেন। মানে আওয়ামী স্বৈরাচার তাড়িয়ে বিএনপিকে এনে আপনারা মানে একবারে নতুন ভাবে খেলা শুরু করেছেন। ভাই, আমি আওয়ামী লীগ বুঝি না, জামাত বুঝি না, বিএনপি বুঝি না। সত্যি কথা বলতে আমি কোনো দলের সাথে সম্পৃক্ত নেই, এখন কোনো দলের সাথে রাজনীতি করছি না। বলবেন যে আমি বিরোধী দলের পক্ষে, আমি অমুক দলের পক্ষে, তমুক দলের পক্ষে, না ভাই। এই যে আমির হামজা একটা অরাজনৈতিক ব্যক্তিত্ব, তাকে মনোনয়ন দেওয়া হয়েছে, সে এমপি হয়েছে, সংসদে সে কথা পর্যন্ত বলতে পারে না। এরকমের অসংখ্য লোক আছে বিরোধী দলেও, আমি তাদেরও সমালোচনা করি। কিন্তু এখানে আমি বলতে চাই, গণ অধিকার পরিষদের প্রতি মানুষের আস্থা, ভালোবাসা আবার ফিরে আসবে যদি নূর সত্যিই নূর নামের অর্থটা বুঝে, অন্যায় ছেড়ে দিয়ে, ফেসিবাদকে ছেড়ে দিয়ে, যারা ছিনতাই, চাঁদাবাজি, খুন খারাপির রাজনীতি করে তাদের সঙ্গ ছেড়ে দিয়ে আবার সেই রাজপথে এসে সাধারণ জনতার সঙ্গে, সাধারণ জনতার মনের আশা আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে ওয়াদা দিয়ে কাজ শুরু করে, আবার নূর কিন্তু এই দেশের 18 কোটি মানুষের নয়নের মণি হয়ে উঠবে। এটা আমি দৃঢ় বিশ্বাস করি। কিন্তু মন থেকে কলঙ্কের দাগ মুছে ফেলতে হবে। ভাই, জীবনটা ক্ষণিকের, বেশি দিনের জন্য নয়। খুব আশাহত হয়েছি। আমার এক ভাই, আসলে আমি আমার এলাকায় যাই না, আমার মনে হয় আমি 20 বছরে হয়তো আমার এলাকায় 7 থেকে হয়তো 8 বার গিয়েছি। এলাকায় বেশি একটা যাওয়া হয় না, কিন্তু সেই এলাকায় আমার নামে, আমার থানায়, ওই মানে রাজাপুর থানায় অভিযোগ করেছে। অথচ নূর সংসদে বক্তব্য দিয়েছে, স্পিকার এখন যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, তিনি তাকে সান্ত্বনার বাণীও দিয়েছেন যে আপনি উত্তপ্ত হবেন না, এটা সংসদ, সংসদের ভাবমূর্তি নষ্ট করবেন না, আরো অনেক কথা বলেছেন। তো এই ভিডিওগুলো তো সবাই দেখেছে, এগুলো সার্চ দিলে পাওয়া যাবে। তো আমি তো ভিত্তিহীন কোনো কথা বলিনি। তো এই কারণে সৈয়দ রাসেল মনের নেতৃত্বে আমার নামে থানায় অভিযোগ করেছে। আরে ভাই, অবদান ভুলে যায়েন না। হয়তো আমার দ্বারা দলের অনেক উপকার হয় নাই,
কিন্তু আমার মতো হাজার হাজার শত শত সহযোদ্ধা ভাই ও বোনদের, মা ও বাবাদের অবদানে আজকের নুরুল হক নূর। কিন্তু নূর সাহেবকে বলবো, আপনি মানুষকে যেই আশার আলো দেখিয়েছিলেন, ব্যক্তিগতভাবে আপনার কাছে কোনো মানুষ আমার মনে হয় না কিছু দাবি করে বা করব। তারা চায় আপনি দেশের হয়ে দেশের মানুষের, দেশের জনগণের অধিকার বাস্তবায়ন করবেন। এটাই আপনার কাছে মানুষ চেয়েছিল। আমি ভুল ত্রুটি বা যদি কোনো বেয়াদবি করে থাকি আমাকে মাফ করবেন। আমি কথাগুলো বলতে চাইনি, খুব কষ্টে বলেছি। কারণ একটা নিউজ দেখলাম, একজন হয়তো ভুল করতে পারে, কিন্তু একজন প্রতিমন্ত্রী, একটা দলের সভাপতি, তিনি তো এমন কথা বলতে পারে না, এমন অগঠনমূলক কথা বলতে পারে না। কারণ আমি একটা বিষয় স্পষ্ট, যে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা জানিয়া শুনিয়া অন্যায় করিও না, সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করিও না। একটা বিষয়। আরেকটা বিষয় হলো কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমি যাই করি আর না করি, কাল কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটি বিষয়ের হিসাব দিতে হবে। কারণ সেই ভয়, কারো ভয়তে না, মানে আল্লাহর ভয়ে আমি ওই জায়গা থেকে, এই নোংরামির জায়গা থেকে চলে এসেছি। তবে যে রাজনীতি যারা করছে সবাই যে খারাপ তা না, অসংখ্য লোক রয়েছেন। আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাদের মাধ্যমে এই দেশটাকে সুন্দর করেন এবং এই দেশটাকে একটি কল্যাণ রাষ্ট্রে রূপান্তরিত করেন। আমরা আসলে বাংলাদেশ একটি স্বাধীন বাংলাদেশী শুধু বলতে পারি, কিন্তু আমাদের কোনো নিরাপত্তা নেই, আমাদের কোনো স্বাধীনতা নেই, আমাদের রাষ্ট্রীয় কোনো অধিকার নেই। হাজার হাজার লক্ষ লক্ষ ছেলেপান মাস্টার্স, অনার্স কমপ্লিট করার পরে সরকার তাদের দায়িত্ব নিচ্ছে না, কোনো কর্মসংস্থান নেই। এরকমের একটি রাষ্ট্র চলতে পারে না। যেমন বিএনপি সরকার, তারেক রহমান নিজে বলল যে কথা দিয়ে যারা কথা রাখে না তারা ধার্মিক নয়। তাহলে এগুলো সব বলতে হয় না, বুঝে নিতে হয়। আবার সংসদে ভাষ্য দিয়েছেন যে নির্বাচনের আগে আমরা নির্বাচনী কৌশলে বলেছি, জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি এবং এটা আমরা বাস্তবায়ন করব। নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য এমন বক্তব্য দিয়েছে। এই জন্য নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছিল, বাটপার, মুনাফেক, প্রতারক, বেঈমান। আসলে একটা প্রধানমন্ত্রীকে মানুষ এমন ভাষায় কেন কথা বলবো? নূর সাহেব অনেক কষ্ট করেছেন, স্বীকার করি, অনেক কষ্ট করেছেন, আমরাও অনেক কষ্ট করেছি। নূরের সাথে যারা ছিল তারাও অনেক কষ্ট করেছে, কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছি। কিন্তু এই দিনগুলি তো দেখার জন্য আমরা সেই সময় কষ্ট করিনি। আমরা কষ্ট করেছিলাম স্বৈরাচারকে তাড়িয়ে
ফেসিবাদকে পতন করিয়ে আমরা দেশের আপামার জনসাধারণ এদের মতো থেকে তরুণ, যোগ্য, মেধাবী এরকমের মানুষদের হাতে দায়িত্ব দিয়ে এই দেশটাকে একটি শক্তিশালী, সভ্য, আদর্শিক এবং অর্থনৈতিক স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যেই আমাদের সেই সংগ্রামটা ছিল। আমাদের সংগ্রামটা ছিল 54 বছরের নোংরা রাজনীতির ইতিহাস মুছে দিয়ে মানবিক রাজনীতি প্রতিষ্ঠা করা। আমাদের স্বপ্ন ছিল 54 বছরের প্রতিহিংসার রাজনীতি, রক্তারক্তির রাজনীতি, ফাসাদ এবং সাফাকুদ্দিমার রাজনীতি পরিহার করে আমরা একটি সভ্য, সুন্দর, আলোকিত বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমরা আন্দোলন এবং সংগ্রাম করেছিলাম। তাহলে আজকে এই দিন কেন দেখতে হচ্ছে আমাদের? সকলের প্রতি সালাম এবং সকলকে স্যালুট দিচ্ছি। আশা করি আগামী দিনগুলো ভালো করবে, সেই আশা নিয়েই যতদিন আছি বেঁচে থাকবো। আসসালামু আলাইকুম।